নমস্কার। পিপিএফ এর নতুন একটি সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে থেকে পিপিএফ এ শুরু হতে চলেছে সুইং ট্রেডিং এর এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স সমস্ত ধরনের স্টেপ সুইং ট্রেডিং এর এখানে আপনারা শিখতে পারবেন বিনামূল্যে এই কোর্সটির মাধ্যমে, কোনো রকমের চার্জ ছাড়া। আর আপনারা হয়তো এখানে এমন কিছু জিনিস পাবেন যেগুলো আপনারা অন্য কোথাও বা অন্য জায়গায় বা আপনারা কোনোদিন সেগুলো দেখেননি বা শোনেননি। আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সুইং ট্রেডিং এ যে সমস্ত জিনিসগুলি আমরা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া বা আমরা যেগুলো পড়েছি বইয়ে, তার বাইরে গিয়েও সুইং ট্রেডিং এ অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা হয়তো জানি না। সেগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক ধরনের সুইং করতে পারি এবং সেগুলোকে ইজিলি আমরা একটা পয়েন্ট ক্যাপচার বা একটা পার্সেন্টেজ ক্যাপচার সেখান থেকে করতে পারি শর্ট টার্মের জন্য সুইং ট্রেডিং। এই সিরিজটির মাধ্যমে আমি চেষ্টা করেছি আমি যতগুলো সুইং এর দিক রয়েছে এবং যা যা স্টেপ, যা যা ইন্ডিকেটর, যা যা স্কিনার দরকার পড়ে, যা যা মেথড দরকার পড়ে, যা যা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেগুলো দরকার পড়ে, আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার আমি এই ভিডিও সিরিজটি কন্টিনিউ করব। আশা করব আপনারা এখান থেকে অনেক মূল্যবান জিনিস শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক সুইং ট্রেডিং এর ইন্ট্রোডাকশন পার্ট আজকে। দেখুন, সুইং ট্রেডিং বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি, সুইং ট্রেডিং মানে হচ্ছে একটা কোনো মুভমেন্টকে ক্যাপচার করা। যেমন ধরুন, সেটা আমি একটা জিনিস 50 টাকায় কিনলাম বা 100 টাকায় কিনলাম, সেটা আমি 110 টাকায় বা 115 টাকায় বিক্রি করবো, এটা আমার লোক। এরকম একটা মুভমেন্ট পেলাম। আমার মুভমেন্ট হচ্ছে যে আমি 100 টাকায় যে জিনিসটা কিনেছি আমি যতক্ষণ 150 টাকা পর্যন্ত যাবে, তার জন্য আমার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 মাস, 4 মাস টাইম লাগুক, এটা আমি তখনই বিক্রি। এবার সুইং এর মধ্যে একটা দুটো সুইং ট্রেডিংটা দুটো কথার মেলবন্ধনে বানানো। একটা হচ্ছে সুইং প্লাস ট্রেডিং। সুইং ইনভেস্টমেন্ট নয়, বা সুইং বিটিএসটি নয়, বা সুইং আপনার কোনো লং টার্মের কোনো ইনভেস্টমেন্ট নয়। তো সুইং প্লাস ট্রেডিং নিয়ে হচ্ছে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিংও কিন্তু এক ধরনের ট্রেডিং নয় কি এটা আমি ইনভেস্ট করে রেখে দিলাম। আমি অনেককে দেখেছি, অনেক মানুষকে, অনেক ইনভেস্টার, অনেক জনকে আমার সঙ্গে পরিচয় হয়েছে, তারা কি করেছে, তারা একটা সুইং ট্রেডিং করবে বলে কোনো একটা স্টক পার্টিকুলারলি কিনেছে, সেটি যখন তাদের বাইং প্রাইসের নিচে চলে এসছে সেটিকে তারা আবার এভারেজ করেছে, হয়তো তারা আরো নিচে এসছে আরো এভারেজ করবে এবং সেটাকে পরে গিয়ে সেটা ইনভেস্টমেন্টে রূপান্তরিত হয়েছে। এটা আমরা সবাই দেখেছি, প্রায় প্রতিনিয়তই আমরা এটা দেখতে থাকি, আমাদের সাথে হয়ে থাকে। তো সুইং ট্রেডিং এ কিন্তু নিজের আপনার ক্যাপিটালের পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আপনার এসএলটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আপনি এখানে ট্রেডিং করছেন, তা আপনি কিন্তু নয় যে ইনভেস্টমেন্ট করছেন যে আপনি এটাকে কিনে রেখে দেবেন। তো সুইং ট্রেডিং মানে কিন্তু এক ধরনের ট্রেডিং, এটা আমাদের মাথায় ঢুকতে হবে, সেখানে রিস্ক ইনভলভ আছে। তো এই রিস্ক অনুযায়ী কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো মানতে হবে। যতটা আপনার ক্যাপিটাল রয়েছে তার এগেনস্ট আপনি কতটা রিস্ক নিতে পারবেন, কতটা আপনার রিস্ক হওয়া উচিত, তার এগেনস্ট আপনি কতটা রিওয়ার্ড পাবেন, সেটা কিন্তু এখানে একটা ম্যান্ডেটরি জিনিস হয়ে ওঠে যখন আমরা সুইং ট্রেডিং এর কোনো পজিশন বানাই। তো এবার দেখুন, আসুন দেখা যাক যে আমরা সুইং ট্রেডিং এ কি ধরনের পজিশন তৈরি করতে পারি। সুইং ট্রেডিং অ্যাকচুয়ালি কি, আমি যেটা আপনাকে বললাম যে আপনাকে স্বল্প মেয়াদী একটা টাইমের জন্য আপনি একটা কোনো স্টক বা কোনো একটা অ্যাসেটের উপর আপনি সেখানে টাকা লাগালেন এবং সেটিকে আপনি ডাবল ডাউন করলেন কিছু দিনের মধ্যে বা কিছু সপ্তাহের জন্য বা কিছু পার্সেন্টেজ ওয়াইজ। তো সুইং ট্রেডিং এর মূল তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে সময়সীমা, একটা হচ্ছে লক্ষ্য, একটা হচ্ছে বিশ্লেষণ। যদি আমি সময়সীমার দিকে দেখি, এটা 2 দিন, 3 দিন, কেউ 4 দিন, কেউ 6 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত আমি ধরুন কেউ ভাবলো যে এটাকে সুইং ট্রেডিং আমি বলবো। দেখুন, প্রথমেই আমি এই জায়গাটা বলবো যে এটা আমার পক্ষে বা আমার মতে এই জিনিসটা বলা উচিত নয়। কোনো একটা পার্টিকুলার একটা ট্রেডের পক্ষে যখন আপনি সেটাকে ট্রেডিং করছেন, অবশ্যই অপশনের বাইরে গিয়ে বা ইন্টারডে ট্রেডিং এর বাইরে গিয়ে, অপশনে যেমন একটা এক্সপায়ারি থাকে, ফিউচারেও একটা এক্সপায়ারি থাকে, ইন্টারডেতেও একটা আপনার টাইম বাউন্ডিং থাকে যে 9টা 15-তে মার্কেট খুললো, আপনাকে 3টে 3টে 20-র মধ্যে সেটাকে সেল আউট করতে হবে, নাহলে আপনার সেটা শর্ট সেলের যে যদি আপনি কেউ করে থাকেন সেটাকে আপনাকে মার্কেটকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। তো এইগুলো তো থাকে, এগুলো একটা টাইম বাউন্ডিং ট্রেডিং। কিন্তু সুইং এর ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো ধরনের টাইম থাকতে পারে। কারণ ধরুন আপনি একটা জিনিস কিনেছেন, আজকে 100 টাকায় কিনলেন, হয়তো কালকে সেটা 1 টাকা গেল, 102 টাকা গেল, 105 4 টাকা 5 টাকা গেল, কিন্তু আপনার টার্গেট হচ্ছে 115 টাকা। আপনার রিস্ক হচ্ছে হয়তো 95 বা 90। এবার ও আপনার না তো আপনার এসএল কে হিট করেছে, না তো আপনার টার্গেট কে হিট করেছে, হয়তো 108 টাকা 9 টাকায় হয়তো 2-3 দিন 4 দিন কাটিয়ে দিল।
আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখে থাকি, যদি মার্কেটে সেরকম মুভমেন্ট না থাকে বা সেই স্টকের যদি সেরকম মুভমেন্ট না থাকে বা স্টকের যদি সেরকম পাওয়ার না থাকে বা স্টকের যদি ট্রেন্ডটা একটু স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো দেখতে পারি। তো এর পরিপ্রেক্ষিতে আমার মতে বলে বা আমি যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে আমার আমি যে রিস্কটা নিচ্ছি তার এগেনস্টে আমি কত পার্সেন্ট রিওয়ার্ড পাচ্ছি বা কত পার্সেন্ট গেইন পাচ্ছি, এটা হচ্ছে আমার মূল ধারণা। তো সেই জন্য আমি সময়সীমা যেটা আছে সেটাকে 100%-এর মধ্যে আমি 70% আমি নাই করলাম, আমি 30% ওটাকে নিয়ে চললাম। এরপর যদি আমার লক্ষ্য গিয়ে থাকে দামের ওঠানামা থেকে মুনাফা, 100 টাকা কিনেছি আমি, 115 টাকায় বিক্রি করলাম, আমার 15 টাকা লাভ হয়েছে পার শেয়ারে। এবার এখানে আমার হয়তো 100 পিস শেয়ার নেওয়া ছিল, সেখানে আমার 15 টাকা লাভ হয়েছে। এটা আমার সিম্পল ক্যালকুলেশন, একটা সিম্পল একটা থিওরির মধ্যে, এটা আমরা সবাই জানি। বিশ্লেষণ, এবার আমি যদি সুইং ট্রেডিং এ কোনো স্টককে নিতে চাই, সেই স্টকটাকে ফাইন্ড আউট করার জন্য আমি কি বলতে পারি, আমি এই স্টকটাকে নিচ্ছি যখন স্টকটার মধ্যে কি দেখেছি, আমি হয় কোনো ক্যান্ডেল স্টিক দেখেছি, নাহলে কোনো প্যাটার্ন দেখেছি, নাহলে কোনো ইন্ডিকেটরের সাহায্য নিয়েছি, হয় আরএসআই নিয়েছি, না ইএম এর ক্রস ওভার নিয়েছি, না এমএসিডি নিয়েছি, ফিবোনাচি ইউজ করতে পারছি, নাহলে কোনো টুল ইউজ করেছি। তো এরকম ভাবে আমরা সেই জিনিসগুলো করে থাকি। এবার হচ্ছে যে সুইং এর সঙ্গে ফান্ডামেন্টাল কতটা জড়িত থাকে। অবশ্যই আমি বলবো সুইং এর সঙ্গে কিছুটা ক্ষেত্রে ফান্ডামেন্টাল জড়িত থাকে, যেটাকে আমরা টেকনো ফান্ডা অ্যানালাইসিস বলি, যেটা আমরা যখন আমরা সুইং ট্রেডিং আস্তে আস্তে দিকগুলোতে এগোবো তখন আমি এই জায়গাটায় বলবো যে সুইং এর সঙ্গে ফান্ডামেন্টালি কতটা জিনিস যুক্ত থাকে বা কতটা ইম্পর্টেন্ট এই ফান্ডামেন্টালটা প্লে করে এই সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, সেটাকে আমরা একসঙ্গে কম্বাইন করে টেকনো ফান্ডা অ্যানালাইসিস বলে থাকি। অবশ্যই ফান্ডামেন্টালি সব ক্ষেত্রে না, আমি বলবো না সব সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বা সব যে ট্রেড আমি নিচ্ছে সেখানে আমাকে ফান্ডামেন্টালি আপনাকে যুক্ত থাকতে হবে, আপনাকে সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে ফান্ডামেন্টাল বাইরেও আপনাকে টেকনিক্যালটার উপর জোর দিতে হবে, বা সেই স্টকটার কতটা পোটেন্সিয়াল রয়েছে বা সেই স্টকটা কি মোমেন্টামে রয়েছে সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। এর পরের জিনিসটাতে যদি আমি আসি, এই পরের ডিজিটাল সুইং ট্রেডিং এর মূল যে উপাদানগুলো রয়েছে, কি ফ্যাক্টর যেগুলো, সেগুলো দিয়ে ট্রেড বিশ্লেষণ। বাজার ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা মানে সাইডওয়েজ যদি মার্কেট থাকে, সেই ক্ষেত্রে করা কি দেওয়া উচিত বা সুইং ট্রেডিং কিভাবে করা উচিত সেগুলো আমাদেরকে দেখতে হবে। টেকনিক্যাল ইন্ডিকেটর আমাদের যেগুলো আমরা জেনারেলি জানি সেগুলো দিক থেকে কি কি দেখতে হবে, আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করে সংকেত পাওয়া যেতে পারে সেখানে আমাদের। রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস ও টার্গেট নির্ধারণ করে ঝুঁকি নিয়ন্ত্রণ করা প্রতি ট্রেডে আবশ্যক, যেটা আমি বললাম। যে আপনি ধরুন একটা ট্রেডে 1 টাকা রিস্ক নিচ্ছেন, তার কাছে আপনি 5 টাকা গেইন করবেন, না 10 টাকা গেইন করবেন, না 15 টাকা গেইন করবেন, না 2 টাকা গেইন করবেন, সেটা পুরোপুরি আপনার ক্যাপিটাল যেটা রয়েছে সেই ক্যাপিটালের উপর আপনাকে ডিসাইড করতে হবে। এরপর যদি আমি দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে সুইং ট্রেডিং এর একটা ওয়ান টাইপ অফ সবচেয়ে বড় এরিয়া, যেটাকে আমাদেরকে কভার করি না আমরা। আমরা জেনারেল একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম, বাস এইটা একটা সাপোর্ট, একটা এই সাপোর্ট থেকে উঠতে পারে, এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, এখান থেকে নামতে পারে। এরকম নয়, সাপোর্ট রেজিস্ট্যান্স বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বা সেখানে কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে, কোথায় ভলিউম রয়েছে, কোন লেভেলটায় সাপোর্ট অ্যাকচুয়াল পাবে। সব সাপোর্ট কিন্তু সাপোর্ট নেই, সব রেজিস্ট্যান্স কিন্তু রেজিস্ট্যান্স নেই, এটা আমাদেরকে জেনে নিতে হবে। কোন সাপোর্টটা কখন রেজিস্ট্যান্সের কাজ আবার রেজিস্ট্যান্সের কাজ করছে, কোন রেজিস্ট্যান্স আবার কখন সাপোর্টের কাজ করবে, সেটাও আমাদেরকে জানা দরকার। তার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এই চ্যাপ্টারে বা এই সিরিজে আমরা কভার করব। ভলিউম ডিস্ট্রিবিউশন, যে কোথায় বা কোন দিন থেকে একটা স্টকের ভলিউম আস্তে 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 ইনক্রিজ করছে, বা যে ভলিউমটা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা কি আদৌ কি অরিজিনাল ভলিউম, না সেটা ক্রিয়েটেড বা সেটা ম্যানুপুলেটেড, সেটা আমাদেরকে জানতে হবে। ধরুন আজকে একটা আপনি কোনো স্টক দেখলেন, যে স্টকটা কন্টিনিউ যে ভলিউম বার গুলো রয়েছে সেই ভলিউম গুলো ইনক্রিজ করতে করতে যাচ্ছে ডে বাই ডে। যখন আপনি স্টকটা দেখলেন, আপনি যখন এন্ট্রি করলেন তার পরের দিন একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, সেখান থেকে আপনার স্টকটা পড়ে গেল। তাহলে কি হলো, আগের যে 4 দিনের যে আপনার ভলিউমটা, সেই ভলিউমটা একটা ক্যান্ডেলে বা একটা ভলিউম বারে আপনার সবকিছু শেষ হলো। তাহলে আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন, আপনার যদি এসএলটা 90 টাকা, 100 টাকায় যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে 90-তে যদি আপনার 90 টাকায় যদি আপনার এসএল থাকে, তাহলে আপনার এসএলটা হিট হয়ে গেল। তাহলে আপনার এখানে ট্রেডটা নষ্ট হয়ে গেল বা ট্রেডটা নাকচ হয়ে গেল। সেই জায়গায় মনে হবে যে কি, যে ট্রেডটা আমার নেওয়া উচিত হয়নি বা এই ভলিউমটা আমার কাজ করবে, কিন্তু আদৌ কি সেই ভলিউমটা অরিজিনাল ভলিউম ছিল, সেটা আপনার এখানে জানা দরকার, সেটা আমরা দেখবো। মার্কেট সেন্টিমেন্ট, বাজারের যে মনোভাব, আমরা যদি এখন আমি যে টাইমে সিরিজটা বানাচ্ছি, আমি সেই টাইমে যদি বাজারকে দেখি, সেই টাইমে বাজারের মধ্যে একটা টান টান উত্তেজনা চলছে, ইরান ইসরায়েল ইউএস এর মধ্যে একটা কনফ্লিক্ট, আমাদের মার্কেটের কোম্পানিগুলোর Q4 রেজাল্ট বেরোচ্ছে আস্তে আস্তে। এই অবস্থায় এই যে একটা সেন্টিমেন্ট যেমন কাজ করে, ধরুন আজকে আমি কোনো একটা স্টকের মধ্যে আমি একটা এন্ট্রি নিয়েছি, আগামী সপ্তাহে হয়তো সেটার রেজাল্ট, আমি হয়তো এই সপ্তাহে এন্ট্রি নিয়েছি সোমবার বা মঙ্গলবার, আগামী সপ্তাহে হয়তো সেটার রেজাল্ট, মানে নেক্সট সোমবার হয়তো তার রেজাল্ট। এবার আমি যে এন্ট্রিটা নিয়েছি, আমার ধরুন আমি 100 টাকা এন্ট্রি নিয়েছি, আমার টার্গেট হচ্ছে 100
30 টাকা। এবার স্টকটা আমার এই 4 দিন 5 দিনে মোটামুটি 110 টাকার কাছাকাছি গেছে। আমার 20 টাকা এন্ট্রি বাকি এখন। আমার আমার ধরে নেন আমার এসএল রয়েছে 85-এ। ঠিক আছে? এবার দেখা গেল যে যখন সোমবার দিনকে একটা রেজাল্ট বেরোলো, সোমবার দিন এখন ধরুন মার্কেট টাইমে এটা যদি রেজাল্ট বেরোয়, তাহলে দেখা গেল রেজাল্ট খুব বাজে রেজাল্ট করেছে। ইয়ার অন ইয়ার রেজাল্ট, কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট লস সব কিছুই বাজে। স্টকটা একটা ড্রাস্টিক একটা 7 to 8% এর মতো একটা ফল এলো, যেখানে আমার 85%, 85 এর যে এসএলটা ছিল সেই এসএলটা খেয়ে গেল। তাহলে কি করবো? এখানে আমার ট্রেডটা ভুল হলো। তো সেখানে আমাকে বাজারের যে মনোভাব বা সেই স্টকটার কি কি আপকামিং ইভেন্ট রয়েছে, সেই স্টকটাতে কি ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, সেই স্টকটা কি কোনো রেকর্ড ডেট আছে, বা সেই স্টকটা স্পিড হচ্ছে না বোনাস ইস্যু করছে, সেগুলো আমার দিকে নজর রাখাতে হবে। তো এই যে বাজারের টোটাল মনোভাব, বাজার কি টোটাল বুলিশ রয়েছে না বিয়ারিশ রয়েছে, বিয়ারিশ মার্কেটে যখন আমাদেরকে সুইং করতে হয় অনেক কিছু কন্ডিশন দেখে, বা সেই স্টকের কি পোটেনশিয়াল রয়েছে, সেই স্টকটা কোন কোন দিক থেকে এফেক্টেড হতে পারে, মার্কেটের কোন কোন নিউজ তাকে ইম্প্যাক্ট হতে পারে, গভর্নমেন্টের কোনো কিছু নিউজ আসছে কিনা, গভর্নমেন্টের কোনো কিছু স্কিম আসছে কিনা, যে সেই স্টকটার এগেনস্টে যেতে পারে বা সেই স্টকটার পরে যেতে পারে, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। এরপর যদি আমি দেখি সুইং ট্রেডিং এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলির উপর যদি আমি দেখি ভালো করে, সেই বিষয়গুলির মধ্যে রয়েছে, প্রথমত রয়েছে আপনার হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন আমি আপনাকে প্রথমেই বললাম, চার্ট প্যাটার্ন জায়গায় কি রয়েছে, হেড এন্ড শোল্ডার, ডাবল টপ, ডাবল বটম, ট্রাইঙ্গেল, ফ্ল্যাগ, এই প্যাটার্ন গুলো, বটম, রাউন্ডিং টপ। রাউন্ডিং টপের সবাই ভাবে যে মার্কেট করবে, তো এই রাউন্ডিং টপেরও একটা সমস্ত কিছুরই একটা একটা ট্রিক এবং সেখানে মেথড আমরা এখানে দেখবো স্টকটার, যে কিভাবে সেই প্যাটার্ন গুলো সেই জায়গায় কাজ করে। ফ্ল্যাগ এন্ড ফোর, ডাব্লিউ প্যাটার্ন, তারপরে আপনার ইনভার্সেস হেড এন্ড শোল্ডার, ফিশুক। ফিশুক প্যাটার্নটা আমরা জানবো, কিছুদিন আগে আমরা এই ফিশুক প্যাটার্নটা নিয়ে আলোচনা করেছি। আমরা এই প্যাটার্ন গুলো নিয়ে পরবর্তীকালে দেখবো এই প্যাটার্ন গুলো কিভাবে কাজে লাগে। কারণ দেখুন, সুইং ট্রেডিং যখন আপনি করছেন, আপনাকে সেখানে বুলিশ প্যাটার্ন দরকার, আপনার তো বিয়ারিশ প্যাটার্ন আপনার দরকার নেই, বা আপনারা সেখানে বিয়ারিশ প্যাটার্ন খুঁজতেও যাবেন না। বিয়ারিশ প্যাটার্ন কখন খুঁজবো? সেই যে সুইং স্টকটা আমি নিয়েছি, সেই স্টকটা যদি আমি কোনোদিন ইন্টারডে করি, আমার মনে হয় যে আমার এই স্টকটা এখন হোল্ডে থাকবে, কিন্তু এখানে একটা বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে কিছু দিনের জন্য বা একদিনের জন্য বা সেই দিনের জন্য, সেম ডের জন্য, তখন আমরা সেখানে বিয়ারিশ প্যাটার্ন খোঁজার চেষ্টা করবো। এন্ট্রি ও এক্সিট, সঠিক সময় বাজারে প্রবেশ ও বেরিয়ে আসার নিয়ম মেনে চলা সাফল্যের চাবিকাঠি। তো এই যে আমি বললাম যে আমি কোন সময়ে বাজারে ঢুকছেন, আপনার ওভারঅল বাজারটা কি রয়েছে, বুলিশ রয়েছে না বিয়ারিশ রয়েছে, সেটা আপনাকে জানতে হবে। তারপর আপনি সেখানে এন্ট্রি নিচ্ছেন, তাই সেখানে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এনগেজ থাকছে। আপনি একটা স্টকের মধ্যে ঢুকছেন, সেখানে আপনার ক্যাপিটালের আপনি একটা পার্সেন্টেজ ইনক্লুড করছেন, সেখানে সেই যে ক্যাপিটালটা ইনক্লুড করছেন সেখানে আপনার রিস্ক থাকছে, এবং সেই রিস্কটা ম্যানেজ করেন, সেখানে আপনি আপনার রিওয়ার্ডটা খুঁজতে পারছেন। আমি স্টপ লস হলো, প্রতিটি ট্রেডে স্টপ লস সেট করুন। মানে হচ্ছে আপনাকে আমি প্রথমে বললাম সুইং ট্রেডিং যেহেতু একটা ট্রেডিং, নট একটা ইনভেস্টমেন্ট, যে আমি স্টেটটাতে একটা স্টকে এন্ট্রি নিলাম, আমি এখন মামার বাড়ি ঘুরতে চলে গেলাম, এরকম ব্যাপার পুরোপুরি নয় এটা। আপনার প্রত্যেকটা ট্রেডে আপনার স্টপ লস ইনক্লুড থাকবে। নিউজ ও ইভেন্ট, আর্থিক ফলাফল, সুদের হার পরিবর্তন, ভূ রাজনৈতিক ঘটনা ট্রেডকে প্রভাবিত করে, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম। যেগুলো হচ্ছে ট্রেডের বিরুদ্ধে ট্রেড করবেন না। আমি যদি গোল্ডেন রুল কিছু কিছু দেখি সুইং ট্রেডিং এ, ট্রেডের বিরুদ্ধে ট্রেড করবো না। এটার মধ্যে একটা আমি যদি এর পয়েন্টের ভেতরের যদি আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে সুইং ট্রেডিং এ এভারেজিং একটা অত্যন্ত ভুল কাজ আমরা করে থাকি। যে হচ্ছে যে সুইং ট্রেডিং আমি নিয়েছি, আরে এটা তো পড়ছে, স্টকটা পড়ে গেছে, আমি আরেকটু কিছু কিনে নিই, তাহলে আমার এভারেজ প্রাইসটা অনেক এভারেজ হয়, এরপর আমি রিওয়ার্ডটা হয়তো পেয়ে যাবো। এই জিনিসটা কিন্তু আমাদের করার না, এটাকে আমরা এভারেজিং করে থাকি। লোভ ও ভয় নিয়ন্ত্রণ করা, মানে ফিয়ার ও গ্রিড যেটা থাকে সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। একসাথে বেশি স্টকে না এন্ট্রি করা, মানে আমার সুইং ট্রেডিং হয় যে আমার কাছে 5 লক্ষ টাকার মতন রয়েছে, আর যা স্টক এলো আমার চোখের সামনে 2%, 3%, 4% করে বাড়তে দিচ্ছে, প্রতিদিন আমি প্রত্যেকটা স্টকে একটা হয়তো 10 কুড়িটা কোনোটা একটা কোনো দুটো কিনতে হবে। এটা আমার সুইং, একটা পোর্টফোলিও বানিয়ে নিলাম, যেটা আমার সুইং এর পোর্টফোলিও। সেই পোর্টফোলিওটা পরবর্তীতে দেখা গেল 5 লাখ টাকার ইনভেস্টমেন্টটা 4 লাখ টাকা নেমে চলেছে, 1 লাখ টাকা মাইনাস। আমি আবার কিছু ক্যাপিটাল ওখানে আমার ডিমেটে এনগেজ করলাম, নিয়ে আবার সেটাকে এভারেজ করতে 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 আমি 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা একটা পোর্টফোলিও বানালাম। আমি কি হয়ে গেলাম, সুইং ট্রেডার থেকে হয়ে গেলাম ইনভেস্টর। আপনি মিলিয়ে দেখে নেবেন কতজনের সঙ্গে এটা হয়েছে, আপনি আমাকে কমেন্ট করে আপনারা জানান। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ট্রেডে আপনি কি জন্য এন্ট্রি করছেন, কততে এন্ট্রি করছেন, সেই এন্ট্রি পয়েন্টে কি টেকনিক্যাল আপনি ফাইন্ড করেছিলেন, কি ফান্ডামেন্টাল আপনি খুঁজেছিলেন, মানে কত দিনের জন্য এটাকে আপনি হোল্ড করতে চাইছেন। সরি, এটা আমি আবার ভুল বলছি, কত দিনের জন্য আপনি হোল্ড করছেন এটা আপনি লিখতে পারবেন না। বা আপনার কি টার্গেট রয়েছে, কত পার্সেন্ট আপনার এখানে থেকে এক্সপেক্ট রয়েছে রিওয়ার্ড, বা কত পার্সেন্ট রিস্ক রয়েছে, প্রত্যেকটা জিনিসকে আপনাকে লিখে রাখতে হবে, যেটাকে আমরা বলি জার্নাল। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বা যে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে জার্নালিং করতেই হবে। এই জার্নালিংটা কিন্তু সবচেয়ে বড় আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের একটা ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। ব্যাক টেস্টিং করতে হবে আপনাকে, যে ধরুন আপনি একটা ইএমএ নিয়ে কাজ করছেন,
আপনি একটা চার্ট প্যাটার্ন নিয়ে কাজ করুন, যে এই প্যাটার্নটা বা এই স্ট্র্যাটেজিটা যখনই এখানে কাজ করবে এই স্টকের ওপর, তখনই আমি এখানে এন্ট্রি করবো। তার জন্য আমাকে ব্যাক টেস্টিং করতে হবে, সঠিক নিউজ ও ডাটা দেখে নিজস্ব অ্যানালিসিস করা। ধরুন আজকে আরবিআই সুদের হার কমানো, আজকে আরবিআই ধরুন রেট কাট করলো, তাহলে এইটার জন্য আপনার কোন কোন ইন্ডাস্ট্রিগুলো আপনাকে দেখতে হবে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলোর উপর এগুলো এফেক্ট করবে। ব্যাংক, এনবিএফসি, যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বা আদার্স যে সেক্টর গুলো আছে, এমএসএমই সেক্টর গুলো আছে, যারা লোন নিয়ে কাজ করে, ম্যাক্সিমাম লোন যেখানে যায়, ঠিক আছে, এই জায়গাগুলোতে ইম্প্যাক্ট করতে হবে। তাহলে আপনাকে এই যে ডেটাটা আসছে ব্যাংকের সুদের হার কমলো, এটা দেখে কোন কোন সেক্টর বা কোন কোন স্টক তার কাজ করতে পারে বা তার হেল্প হতে পারে, সেইটা কিন্তু আপনাকে জানতে হবে। এই যে মূলধনের 1 থেকে 2% বেশি ঝুঁকি নেওয়া নয়। আমি যদি ধরি আপনার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, তাহলে আমি 1 লাখ টাকার 1 to 2% সেখানে ইনভেস্ট করবো, বা ম্যাক্সিমাম 5%, আমি যেটাকে বলি 5 to 5%-এর মতন আপনি সেখানে এনগেজ করতে পারেন। ঠিক আছে, সেইটা এনগেজ করে আপনাকে তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে তারপর সেই রিস্ক ক্যালকুলেটরটা করে আপনাকে তার রিওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে, রিওয়ার্ডের দিকে আপনাকে দেখতে হবে। এরপর যদি আমি দেখি যে সুইং ট্রেডিং এর টাইম ফ্রেম, সুইং ট্রেডিং এ অনেকে সুইং ট্রেডিং এর জন্য বলা হয় যে সুইং ট্রেডিং এ আপনাকে উইকলি দেখতে হবে, তারপরে ডেলি দেখতে হবে, তারপরে মান্থলি দেখতে হবে, 4 ঘন্টা দেখতে হবে, 15 মিনিট দেখতে হবে, 1 ঘন্টা দেখতে হবে, বাট আমি দেখবো কোনটা, এটা সবারই মনে প্রশ্ন থাকে। তো সুইং ট্রেডিং এর টাইম ফ্রেম যেটা আমি আজকে শর্টে বলছি, এরপর আমি ডিটেলস, আজকে আমি পুরোটা ইন্ট্রো কভার করছি, টপিক কভার করছি, পরে আমি ডিটেলসে সেগুলো দিকে আসবো। সেটা হচ্ছে সুইং ট্রেডিং এ মূলত আমি যেটা সাজেস্ট করি বা আমি যেটার দিকে প্রেফার করি সেটা হচ্ছে ডেলি 4 আওয়ার, 1 আওয়ার আর 15 মিনিট। 15 মিনিটে আপনার এন্ট্রি হবে, ডেলিতে আপনার অ্যানালিসিস হলো, স্টক ফাইন্ডিং হলো, 4 ঘন্টাতে সেই স্টকের মধ্যে ডেলি বা 4 ঘন্টা মিলিয়ে কোনো একটা বুলিশ প্যাটার্ন আসছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে। 1 ঘন্টা দেখতে হবে তার ট্রেন্ড কিরকম হচ্ছে, মানে শর্ট টার্ম, যেহেতু সুইং একটা শর্ট টার্ম ব্যাপার, মানে শর্ট টার্মে আপনি এটাকে খুঁজছেন, তো সেই সুইং এ 1 ঘন্টায় আপনি কোনো আপনার এন্ট্রি ট্রিগার পয়েন্ট পাচ্ছেন কিনা সেটাকে আপনাকে কনভার্ট করে আনতে হবে 15 মিনিটে। সেই 15 মিনিটে যদি আপনি সেখান থেকে সুযোগ পান, আপনার সেখানে 15 মিনিট এন্ট্রি হবে, বা ম্যাক্সিমাম কি করে 15 মিনিটে একটু বড় টাইম ফ্রেম হয়ে যায়, সেই জায়গায় আমি 5 মিনিটও আমি প্রেফার করতে পারি, প্রেফার করি, বা 10 মিনিটও আপনি দেখতে পারেন এই জায়গাতে, সেটা নির্ভর। মাল্টি টাইম ফ্রেম বিশ্লেষণের যে কৌশল সেটা কি কি, দৈনিক চার্টে সামগ্রিক ট্রেড চিহ্নিত করতে হবে আপনাকে, ট্রেন্ড যেটা রয়েছে সেটাকে চিহ্নিত করলে 4 ঘন্টা একটি ট্রেন্ড জোন খুঁজুন, আমি যেটা আপনাকে বললাম 4 ঘন্টা 1 মিনিটে আপনাকে পার্টিকুলার একটা প্যাটার্ন বা পিটি এর বুলিশ ওই প্যাটার্ন তৈরি করছে, মানে চিহ্নিত করুন, সংকেত দেখুন, মানে কোথায় থেকে ট্রেড সিগন্যালটা জেনারেট হচ্ছে সেটা আপনি দেখুন, 15 মিনিটে সঠিক এন্ট্রি পয়েন্টে প্রবেশ করুন, এটা আমি আপনাকে বললাম। ঠিক আছে, এইগুলো হচ্ছে সুইং ট্রেডিং এর মেনলি টাইম ফ্রেমের জায়গাগুলোতে আপনাকে দেখতে হবে। এরপর যদি আমি দেখি, এটা টেকনিক্যাল অ্যানালিসিস এর কিছু যে ইন্ডিকেটর গুলো আমরা ব্যবহার করি, সেগুলো ওই 30 এর নিচে গেলে ওভার সোল্ড, ওভার বাই, এগুলো রয়েছে, এগুলোকে নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো আজকে। এই জায়গাটা আমি স্কিপ করছি। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে প্রতি ট্রেডে সর্বোচ্চ মূলধনের, যেটা আপনাকে বললাম 1 to 2% বা ম্যাক্সিমাম 5% আপনি এখানে আমরা এনগেজ করতে পারেন। সর্বনিম্ন রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:2, মানে আপনি 1 টাকা রিস্ক নিলে সেখানে আমরা 2 টাকা রিওয়ার্ড আপনাকে খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে, সেখানে আমি 1.5ও করতে পারেন, 1.6ও করতে পারেন, 10ও করতে পারেন, যেটা আপনার আপনার যে ক্যাপাবিলিটি বা আপনার যে ক্যাপাসিটি রয়েছে সেখানে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। এই পোর্টফোলিও বৈচিত্র্য, একই সেক্টরে বেশি বিনিয়োগ নয়, একদম এটা মনে রাখবেন যে ধরুন আজকে আপনি আইটি সেক্টরের কোনো একটা দেখছেন যে আইটি সেক্টরে বুলিশ একটা কোনো ধরনের সিগন্যাল রয়েছে, সেই বুলিশ সিগন্যাল থাকার কারণে আপনার যদি মনে হয় যে না আইটি সেক্টর বুলিশ হয়েছে, আমি 4টে এ কোম্পানি কিনলাম, 4টে বি কোম্পানি কিনলাম, 4টে সি কোম্পানি কিনলাম, 4টে ডি কোম্পানি, পুরোটাই আমি আইটি সেক্টরের উপর একটা সুইংয়ের একটা পজিশন না। এবার দেখা গেলো এই 4টে স্টকের মধ্যে দুটো হয়তো লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ। লার্জ ক্যাপ গুলো তাদের কোনো একটা ইভেন্ট বা কোনো একটা প্যাটার্নের জন্য হয়তো বা মার্কেট ট্রেন্ডিং এ রয়েছে, সেখান থেকে তারা বুলিশ হয়ে গেল। মিড ক্যাপ গুলো হয়তো রেজাল্ট খারাপ করলো, মিড ক্যাপ গুলো একটু আস্তে স্লোলি পড়লো, বা স্মল ক্যাপ গুলো আসবো। তাহলে কি হলো, আপনি একটা সেক্টরের মধ্যে বা ওভারঅল একটা সেক্টরের মধ্যে যদি প্রেশার আপনি দিয়ে দেন, তাহলে সেই সেক্টরের উপর যা আপনার প্রভাব পড়বে সেগুলো কিন্তু আপনার স্টকের মধ্যে সেগুলো সার্কুলেট হয়ে যাবে। তাহলে কি হলো, আপনার যে রিস্কটা আছে সেই রিস্কটা অনেকটা বেড়ে গেল, কারণ আপনি একটা পার্টিকুলার একটা সেক্টরের উপর বেট করছেন। তো এইটা কোনোভাবেই করা উচিত নয়। মোট সর্বোচ্চ 5 থেকে 8টি স্টক একসাথে ট্রেড করতে পারেন। একসাথে ট্রেড করবেন, একদিনে নয়, 1 সপ্তাহে নয়, বা 4 দিনে নয়। আপনি ধরুন একটা আপনার ফিক্সড আছে যে আপনি মাসে এতগুলো স্টকের এন্ট্রি করতে পারবেন, বা পার ডে আপনি একটা স্টক ফাইন্ড আউট করেন, সেখানে আপনি এই ক্যাপিটাল এনগেজ করেন আপনার ইয়েতে। তো ওভারঅল দেখা গেল মাসে আপনি চারটে সপ্তাহ ট্রেডিং এর জন্য পান। তো প্রত্যেক সপ্তাহে আপনি দুটো করে স্টক নিতে পারলেন, তাহলে আপনার সর্বোচ্চ 8টি স্টক হলো। এটা আমি একটা কি বলবো, ফেয়ার একদম, মানে
কোনো উইদাউট হেডেক, মানে কোনো আপনার রিস্ক হবে না সেরকম, আমি সেই অনুযায়ী আপনাকে এই 5 থেকে 8টি স্টক, অনেক ইনভেস্টর বা অনেক ট্রেডার আছে তারা একটা দুটো স্টকও সুইং করে, কারণ তাদের সেখানে ক্যাপাবিলিটি সেরকম জায়গায় তারা তৈরি করে যে ওই স্টকটার উপর তাদের জোর বেশি দেওয়া হয় বা ওই স্টকটার উপর তাদের অ্যানালিসিস বেশি হয়। যেমন আমি একটা আহ, আস্তে আস্তে আমি আপনাকে বলবো যে আমি একটা স্টককে খুব দেখি, প্রতিদিন দেখি, যে স্টকটাতে আমি সুইং চান্স অনেকবার, মানে আপনাকে সপ্তাহে 1-2 বার সে সুইং এর চান্স দেবে, যে মার্কেট যেদিকে থাক, বেয়ার থাক, বুলিশ থাক, যেদিকে থাক সেই স্টকটা আমাকে দেবে। আমি সেই স্টকটা আপনাদের ডিসক্লোজ করবো পরে। এরপর যদি আমি আহ, এরপর যদি আমি দেখি যে মূল শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে সুইং ট্রেডিং হলো দিন থেকে সপ্তাহে কৌশল ভিত্তিক, এই যে আপনাকে বললাম পুরো ব্যাপারটা সুইং ট্রেডিং এর আন্ডারে পড়ে। এরপর আমি একটা চার্ট দেখবো সুইং ট্রেডিং এ, যে আমি ওখানে কি হলো। এবার যেটা মেন বিষয় আমি একটা বলে রাখি এখানে, যে সুইং ট্রেডিংটা আমরা বুঝলাম যে সুইং ট্রেডিং কি কি লাগে না লাগে, আমি সেগুলো তো বুঝতে পারলাম। এবার সুইং ট্রেডিং এ আপনারা অনেকের প্রশ্ন থাকে যে আমি স্যার, আমি তো দিন দেখছি না, বা আমি তো দাদা দিন দেখছি না, আমি কত দিনের জন্য রাখছি সেটাও জানি না, আমি কত রিস্ক নিচ্ছি সেটা জানি, বাট আমি কত পার্সেন্টেজ এখান থেকে নেব। দেখুন, আপনি যদি হিসাব করেন, আপনি যে কোনো ধরুন এফডি করলেন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে, আপনি যদি টার্ম ডিপোজিট করেন, ম্যাক্সিমাম আমি 7.9, মানে ম্যাক্সিমাম ধরুন এদিক ওদিক এদিক করে আপনি 8%-এর মতন পাবেন বছর। আপনি 8% পাবেন বছরে। এবার 8%কে যদি আপনি 12 মাসে ভাগ করেন, তাহলে দেখবেন মানে 1%-এর চেয়েও কিছু কম করে আপনি পাচ্ছেন সেখানে। ঠিক আছে? এবার যদি আমি ধরে নিলাম আপনি যদি একটা মিউচুয়াল ফান্ড করেছেন, আপনি একটা মিউচুয়াল ফান্ড করেছেন 1 বছরের জন্য। প্রত্যেক বছর, বছর সেটাকে আপনি চেঞ্জ করেন। মানে প্রত্যেক বছর, বছর সেটাকে আপনি স্টেপ আপ করেন, বা প্রত্যেক বছর, বছর আরেকটা নতুন করে মিউচুয়াল ফান্ড করেন, বা আর সেটাকে এক্সিট করে অন্য একটা কিছুতে ট্রান্সফার করেন। বা কোনো একটা ডেট ফান্ডে আপনার ফান্ড আছে। তো আমি ধরে নেন যেখানে আপনি 12% পাচ্ছেন। মানে কি মান্থলি 1%। এবার আপনি এখানে সুইং ট্রেডিং করছেন, ওটা আপনার ইনভেস্টমেন্ট। তাহলে আপনার এখানে চাহিদাটা একটু বেশি থাকবে। আমি ধরে নিলাম আপনি 2% করে আপনার চাহিদা এখানে। তাহলে কি হলো, 12টা হয়ে গেল 24। তাহলে ইয়ারলি আমরা 24% করে গেম চাই। তাহলে মাসে কত হচ্ছে? মাসে 2% করে আমরা চাই। এবার মাসে 2% চাইতে গেলে তাহলে আপনার এক একটা ট্রেডে মোটামুটি 0.5% করে আমরা টার্গেট। যে কোনো একটা ট্রেডে আমি ধরে নিই, যে কোনো একটা ট্রেডে আমরা 2% করে আমরা টার্গেট। 0.5% করে যদি আমার টার্গেট হয়, তাহলে আমরা এক মাসে 2% হচ্ছে। তাহলে আপনি দেখলেন একটা স্টক আপনার 0.5% গেল, আপনি সেখানে প্রফিট হয়ে গেল। কিন্তু আমাদের ভুলটা এটা কি হয়, যখন আমরা স্টকটা বাড়তে থাকে, কি করি আমরা? স্টকটাকে ধরে রেখে দিই, না একটু যাক আর একটু যাক, বা আমরা এক্সিট করতে ভুলে যাই, বা আমাদের কোনো একটা কাজে পড়ে গেল। সুইং ট্রেডিং মূলত আমরা সুইং ট্রেডিং মূলত আমরা করি যারা চাকরিজীবী মানুষ রয়েছে, তারা সময় নেই ট্রেডিং করার, ফুল টাইম ট্রেডিং করার, তারা আমরা সুইং ট্রেডিং করে থাকি। বা যারা আমরা এমনি ট্রেডারও আছে তারা সুইং ট্রেডিং করে, কিন্তু সুইং ট্রেডিং অনেক ট্রিক্স আছে যেগুলোতে আমরা স্টপ লস, টার্গেট এগুলোকে সেট করে রাখি নিজের মাথার মধ্যে, নয় সেটাকে নিজের সিস্টেমে দিয়ে রাখি। তাহলে কি আমাদের সুইং ট্রেডিং এর যে রিস্ক আছে সেগুলো কমে যায়। আমি মনে করি যে সুইং ট্রেডিং আমরা ডিজায়ার্ড একটা পার্সেন্টেজ যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা সেখান থেকে এক্সিট করা উচিত। সেই পার্সেন্টেজটা কত বা কিভাবে কি ক্যালকুলেট করবো, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। কিন্তু মনে রাখবেন, সুইং ট্রেডিং এ কোনো দিনে না গিয়ে বা কোনো মাসের ভিত্তিতে না গিয়ে বা কোনো সময় ইন্ডিকেটরটা এখানে গিয়ে আমাকে দেখালো যেখান থেকে সেল সিগন্যাল জেনারেট হয়েছে, তাহলে আমি এক্সিট করলাম, এইসবের চেয়ে বড় কথা যে আপনার যদি ডিজায়ার্ড পার্সেন্টেজ আপনি পেয়ে যান, তাহলে আপনি এক্সিট করবেন। এরপরে আমরা একটা চার্টে দেখবো এইটাকে আমরা পার্সেন্টেজটাকে কিভাবে বলবো বা কিভাবে সিলেক্ট করতে পারি, সেটা আমরা দেখবো। তো চলুন, আমি যেহেতু সেবির গাইডলাইন অনুযায়ী আমাকে পুরোনো চার্ট দেখাতে হবে, তাই পুরোনো চার্ট কিছু দেখার চেষ্টা করি, যে সুইং এ যদি আমি একটা এন্ট্রি বানাই কোনো একটা চার্ট প্যাটার্ন দেখে বা কিছু দেখে, তাহলে সেখানে আমার এন্ট্রি বা এক্সিট আমি যদি করি, আমি কিভাবে করতে হবে বা কিভাবে করা উচিত সেটা আমি একটু দেখাচ্ছি। ধরুন আমি একটা এই স্টকটা নিলাম। এই স্টকটা যদি আমি নিই, এই স্টকটা যদি এই জায়গাটা দেখেন, একদম তার যদি বটমটা দেখেন, এই যে জায়গাটা যদি দেখেন, এটা 27শে জানুয়ারি 2025-এর চার্ট যদি আপনি দেখেন, এই যে স্টকটা অ্যাক্সিস ব্যাংকের, এই স্টকটা 928 টাকায় ট্রেড করছে সেই টাইমে। এবার আমি যদি দেখি এখানে একটা ভালো সাপোর্ট ছিল, এখান থেকে অনেক অনেক দিন ধরে এটা কনসলিডেট করে হিস্ট্রিক্যালি পুরোনো জায়গা থেকে এটা অনেকটা র্যালি করেছে। ঠিক আছে? তো আমি এটাকে একটা ভালো সাপোর্ট করলাম, এখানে আমি একটা সাপোর্ট বানালাম, আমি একটা সাপোর্ট পেয়ে গেলাম। আমি বলেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভাগ আছে, তো সেগুলো আমি আস্তে আস্তে দেখি। এবার ধরুন আমরা কি জানি, এটা একটা এই ক্যান্ডেলটা একটা হ্যামার টাইপের ক্যান্ডেল। ঠিক আছে? হ্যামার ক্যান্ডেল। তো আমরা হ্যামারের পরে ক্যান্ডেলটাই ধরুন আমার এন্ট্রি হলো। আমি ধরুন এই জায়গাটায় 960 টাকায় আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেট, আমি যেটা আমার বললাম, আমার হচ্ছে 1:5, মানে আমি 1:5 রেশিওতে আমি কাজ করছি। ঠিক আছে? তাহলে আমার যে রিস্কটা রয়েছে তার এগেনস্টে আমার 5% আমার টার্গেট। এটা হচ্ছে আমার 5% টার্গেট। কত টাকা হলো আমার এটা? 5%টা আমার এন্ট্রি হলো এই জায়গাতে,
960 টাকায় আমার এক্সিট হলো 1010 টাকা। তাহলে আমি কত পয়েন্ট পেলাম? আমি 50 পয়েন্ট এখান থেকে পেলাম, এবার 5% গেন অন। এবার আমি কত দিনে পেলাম? 1 2 3 4 5 6 7 দিন আমি টার্গেটটা পেলাম। তাহলে আমার 1 সপ্তাহে আমি একদম এটা কোইন্সিডেন্টলি মিলে গেল, কিন্তু আমার 1 সপ্তাহে আমার 5% চলে গেল। তাহলে আমি যদি হিসাব করে আপনাদেরকে বললাম, যেটা 24% আপনার ইয়ারলি দরকার যদি পড়ে, বা আপনার যদি মনে হয়, তাহলে আপনার মাসে দরকার 2%। তাহলে আমার 4 মাসে, মানে আমরা 2 মাসে আপনার দরকার 4%, আমার 1 মাসে চলে এলো 5%, একটা সিঙ্গেল ট্রেড। তাহলে এই হিসাবে দেখতে তাহলে আমার নেক্সট আর পরের মাসটা বা এই মাসে আমার আর কোনো ট্রেড নেওয়ার দরকার পড়ে না, তো আমরা সেটা করি, নিয়ে থাকি। তো অলওয়েজ ফোকাস আপনার পার্সেন্টের উপর করবেন, আপনি দিনের উপর বা কোনো পার্টিকুলার কোনো ইএমএ বা পার্টিকুলার ইন্ডিকেটরের এক্সিট জেনারেশন হলো সেই অনুযায়ী করবেন না। এটা আমার মতামত। ঠিক আছে, এর পরের সিজনে আমরা দেখবো, পরের সিরিজের এপিসোডে আমরা দেখবো টাইম ফ্রেম কতটা গুরুত্বপূর্ণ হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। আস্তে আস্তে এই সিরিজগুলো চলতে থাকবে। তো এই সিরিজটা দেখতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে পুরোপুরি দেখুন। আমি আবারও বলছি, এই চ্যানেলটি একটা ফ্রি চ্যানেল, এখান থেকে আপনারা যেটা পাবেন সেটা কোনো জায়গাতে পাবেন না। আমি কোনোদিনও এই চ্যানেলে কোনো কোর্স সেল করবো না, আগেও বলেছি। আমি আপনার সামনে যেটা তুলে ধরবো সেটা একটা সিস্টেম, যেটাতে আপনারা নিজে নিজে স্বাবলম্বী হবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলটির ডেসক্রিপশনে, আমার এই চ্যানেলটির ডেসক্রিপশনে যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অবশ্যই ফলো করে দেন। ধন্যবাদ, দেখা হবে পরে।